ক্লাস 8-এর পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারটা নিয়ে এর আগে যে দুটো ভিডিও আপলোড করা হয়েছিল, আজকে সেই ভিডিওটার কন্টিনিউয়েশন এবং থার্ড পার্ট 1-এ আমরা পার্সেন্টেজ কনসেপ্ট নিয়ে কিছু আলোচনা করেছিলাম এবং টেক্সট বইয়ের কিছু অঙ্ক সলভ করেছিলাম। পার্ট 2-তে টেক্সট বইয়ের আরও কিছু অঙ্ক সলভ করেছিলাম। থার্ড পার্টে আমরা টেক্সট বুকের বাকি অঙ্কগুলো সলভ করব। সাম নাম্বার 16, 16 নম্বর অঙ্কতে বলা হচ্ছে একটা স্কুলের টোটাল যত পরীক্ষার্থী ছিল, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটসদের 85% বাংলা এ প্লাস পেয়েছে, 70% অঙ্কে এ প্লাস পেয়েছে এবং 65% উভয় বিষয়ে অর্থাৎ বাংলা এবং অঙ্ক এই দুটি বিষয়ে এ প্লাস পেয়েছে এবং পরীক্ষার্থীর সংখ্যা 120 জন। এই তথ্য দিয়ে পরে 4টি প্রশ্ন করা হয়েছে। আগে আমরা তথ্যগুলো লিখে নিই। যা বলা হয়েছে তা হলো মোট পরীক্ষার্থীর সংখ্যা 120, অর্থাৎ 120 জন পরীক্ষা দিয়েছিল। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস ইজ ইকুয়াল টু 120। বাংলায় এ প্লাস পায় 85% পরীক্ষার্থী। নাম্বার অফ ক্যান্ডিডেটস গট এ প্লাস ইন বেঙ্গলি ইজ 85%। অঙ্কে এ প্লাস পায় 70%। নাম্বার অফ ক্যান্ডিডেটস গট এ প্লাস ইন ম্যাথস ইজ 70%। এবং উভয় বিষয়ে এ প্লাস পায় অর্থাৎ বাংলা এবং অঙ্ক দুটোতেই যাদের এ প্লাস আছে এমন পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 65%। সংখ্যা নয়, ইন টার্মস অফ পার্সেন্টেজ। তো গট এ প্লাস ইন বোথ দ্য সাবজেক্টস, দ্যাট ইজ ইকুয়ালস টু 65%। সো দিস ইজ মাই ডেটা। এখন প্রথম প্রশ্নটা কি আছে? উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন পরীক্ষার্থী? উভয় বিষয় অর্থাৎ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস গট এ প্লাস ইন বোথ দ্য সাবজেক্টস, এইটা আমাকে বার করতে হবে প্রথমটাতে। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে মানে দুটো সাবজেক্টেই এ প্লাস পেয়েছে এমন পরীক্ষার্থী ইন টার্মস অফ পার্সেন্টেজ কত? 65%। টোটাল নাম্বার অফ পরীক্ষার্থী কত? 120। তাহলে 120 জন পরীক্ষার্থী 65% হলো এমন পরীক্ষার্থী যারা দুটো বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে এটা খুব সহজ। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পায় কতজন? টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস এর 65%, 120 জনের 65%. Number of candidates got A plus in both the subjects is 65% of 120. That is equal to 120 into 65 by 100. এত জন। Let us calculate. 0 0 কাটলো, 2 6 12 2 5 10, 5 13 65 17 18। তাহলে অ্যান্সার হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনটা যে বোথ সাবজেক্টে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন? 78 জন। দিস ইজ আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। পরের প্রশ্ন বলছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কজন? এটা বার করার আগে আমরা একটা জিনিস একটু বুঝে নিই। এই যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে অর্থাৎ এই 65% স্টুডেন্ট এরা বাংলাতেও এ প্লাস পেয়েছে এবং অঙ্কেতেও এ প্লাস পেয়েছে। আর এই যে হচ্ছে 85% তারা বাংলায় এ প্লাস পেয়েছে। তার মানে এই 85% স্টুডেন্টদের মধ্যে এমন স্টুডেন্ট আছে যারা বাংলা অঙ্ক দুটোতেই পেয়েছে এবং শুধু বাংলায় পেয়েছে কিন্তু অঙ্কে পায়নি। অর্থাৎ এই পার্সেন্টেজ 85% স্টুডেন্ট যাদের রেজাল্টে বাংলা এ প্লাস আছে তাদের পার্সেন্টেজ। তাহলে এই পার্সেন্টেজটার মধ্যে এই পার্সেন্টেজটা ইনক্লুডেড। এই পার্সেন্টেজ স্টুডেন্টদের মধ্যে 85% স্টুডেন্টদের মধ্যে 65% ইনক্লুডেড। কেন 65% দুটো বিষয়ে পেয়েছে অর্থাৎ বাংলা অঙ্ক দুটোতেই পেয়েছে। তাহলে যে 65% স্টুডেন্ট দুটোতেই এ প্লাস পেয়েছে তার মধ্যে বাংলার ক্যান্ডিডেট গুলোকে এই 85% এর মধ্যে কাউন্ট হয়েছে। তাহলে এই পার্সেন্টেজটা থেকে এই পার্সেন্টেজটা যদি সাবট্রাক্ট করি তাহলে পড়ে থাকবে কারা? যারা শুধু বাংলা এ প্লাস পেয়েছে। অর্থাৎ এই 85% এর মধ্যে এমন স্টুডেন্ট আছে যাদের বাংলায় এ প্লাস আছে এবং অঙ্কেতেও এ প্লাস আছে, আবার এমন স্টুডেন্টও আছে যাদের শুধু বাংলায় এ প্লাস আছে। সো শুধু বাংলায় এ প্লাস পায় 85 মাইনাস 65% অর্থাৎ 20%। দ্যাট মিনস 20% of 120 এতজন পরীক্ষার্থী। Let us calculate 24 জন। So 24 students got A plus in Bengali only. নেক্সট প্রশ্নটা অনেকটা একই রকম। শুধু অঙ্কে এ প্লাস পায় কতজন? 70% স্টুডেন্ট যাদের রেজাল্টে অঙ্কে এ প্লাস লেখা আছে এর মধ্যে এমন স্টুডেন্ট আছে যারা শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে অথবা অঙ্ক এবং বাংলা দুটোতেই পেয়েছে। তার থেকে যদি আমরা দুটো সাবজেক্টে এ প্লাস যতজন পেয়েছে বা যত পার্সেন্ট পেয়েছে সেটা
সাবট্রাক্ট করি তাহলে আমরা পাবো শুধু অঙ্কে কতজন এ প্লাস পেয়েছে। সো দিস ইজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু গট এ প্লাস ইন ম্যাথস অনলি। শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 5%। এগেন 5% অফ হোয়াট? 5% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। 5% অফ 120, 6 জন। There are 6 candidates who got A plus in maths only. ফোর্থ কোশ্চেনে জানতে চেয়েছে কারা এই দুটোর কোনোটাতেই এ প্লাস পায়নি। তাহলে প্রথমে আমরা দেখে নিই কারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো সাবজেক্টে এ প্লাস পেয়েছে। এক্ষেত্রে 65% দেওয়া আছে যাদের রেজাল্টে দুটো সাবজেক্টে এ প্লাস লেখা আছে। 20% স্টুডেন্ট আমরা ক্যালকুলেট করেছিলাম যাদের রেজাল্টে বাংলায় এ প্লাস লেখা আছে কিন্তু অঙ্কে লেখা নেই, এবং 5% স্টুডেন্ট এমন ছিল আমরা ক্যালকুলেট করেছিলাম যাদের রেজাল্টে অঙ্কে এ প্লাস লেখা আছে কিন্তু বাংলায় এ প্লাস লেখা নেই। তাহলে কোনো না কোনো ভাবে এ প্লাস পেয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা কত? দুটি বিষয় অর্থাৎ বাংলা এবং অঙ্ক দুটি বিষয়ের কোনো একটিতে বা দুটিতেই এ প্লাস পায় এমন কতজন? বাংলায় এ প্লাস পেয়েছিল, শুধু বাংলায় এ প্লাস পেয়েছিল 20% জন, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছিল 5% জন, এবং দুটোতেই এ প্লাস পায় কত? 65% জন। তাহলে দিস ইজ দ্য পার্সেন্টেজ হু গট এ প্লাস ইন এনি ওয়ান অর বোথ অফ দিস টু সাবজেক্টস। অর্থাৎ 90% স্টুডেন্ট কোনো না কোনো ভাবে তাদের রেজাল্টে এই দুটো সাবজেক্টে একটাতে বা দুটোতে এ প্লাস লেখা আছে। তাহলে দুটো সাবজেক্টের কোনোটাতে এ প্লাস পায়নি এমন কতজন? 90% মিনস 90 আউট অফ 100। তার মানে দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট যারা এই দুটো সাবজেক্টের কোনোটাতে এ প্লাস পায়নি, উভয় বিষয়ের কোনোটিতে এ প্লাস পায়নি কতজন? 100 থেকে 90%টা বাদ দিলাম। কেন 100 থেকে বাদ দিলাম? বিকজ পার্সেন্টেজের টোটাল ভ্যালুটা 100 হয়। 100 থেকে 90টা বাদ দিলাম, তাহলে পড়ে রইল আমার 10%। তো 10% অফ দিস 120 তারা কোনো সাবজেক্টেই এ প্লাস পায়নি। সুতরাং দুটি বিষয়ের কোনোটিতেই এ প্লাস পায়নি হলো 120 জনের 10%, অর্থাৎ কাটাকাটি করলে আসবে 12 জন। সো দিস ইজ দ্য আনসার অফ ফোর্থ কোয়েশ্চেন। সাম নাম্বার 17-এ বলা হচ্ছে একজনের বেতন প্রথমে 20% ইনক্রিজ করা হলো, যা ছিল তার 20% ইনক্রিজ করা হলো, পরে 20% ডিক্রিজ করা হলো, হ্রাস করা হলো। তার মানে বেতন 20% বৃদ্ধি পেয়ে যতটা হলো তারপর আবার সেই বেতনে 20% হ্রাস করা হলো, কমানো হলো। তাহলে তার পরিবর্তন একদম শুরুতে যা বেতন ছিল এবং শেষে যা বেতন দাঁড়ালো তাতে বেতনের পরিবর্তন শতকরা কত হলো, পার্সেন্টেজ চেঞ্জ ইন স্যালারি কত হলো। প্রথমেই আমরা ধরে নিই যে তার প্রাথমিক বেতন লেটার ইনিশিয়াল স্যালারি ওয়াজ ₹100। কেন 100 ধরলাম? পার্সেন্টেজের ক্যালকুলেশন করতে গেলে আমরা কিছু কিছু ক্ষেত্রে ভ্যারিয়েবল XYZ না ধরে 100 ধরলে ক্যালকুলেশনটা অনেক ইজিয়ার হয়, পার্সেন্টেজ ক্যালকুলেশনটা অনেক ইজিয়ার হয়। এমন নয় যে XYZ ধরে করা যাবে না, এটা অনেক সহজে ক্যালকুলেশনটা হবে, কেন পার্সেন্টেজ ক্যালকুলেশনটা 100-এর ওপর হয়, ওই জন্য সরাসরি যোগ বিয়োগ করে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারি। সো লেটার ইনিশিয়াল স্যালারি ওয়াজ ₹100। তাহলে প্রথমে কি হলো? 20% ইনক্রিজ করা হলো। উইথ 20% হাইক হার স্যালারি বিকামস। তাহলে প্রথমে 20% বেতন বৃদ্ধি করার পর তার বেতন বা স্যালারি হলো কি? তার বেতন কত ছিল? আমরা ধরে নিয়েছি 100 টাকা। 20% ইনক্রিজ হয়েছে অর্থাৎ 100 টাকাতেই বেড়েছে 20 টাকা। তাহলে বেতন বেড়ে কত হলো? এর সাথে আরো 20 অ্যাড করে দিলাম, তাহলে 20% স্যালারি হাইকের পর তার স্যালারি হলো 120 টাকা। এখন তার স্যালারি 20% রিডিউস হবে, বেতন 20% কমবে। কার ওপর? এখন বেতন আছে 120 টাকা, এই বেতনের থেকে 20%টাকে আমরা সাবট্রাক্ট করব। উইথ 20% ড্রপ ইন স্যালারি হার ফাইনাল স্যালারি বিকামস। শেষমেশ বেতনটা কত দাঁড়ালো? তার বেতনটা বেড়ে দাঁড়িয়েছিল 120, 20% ড্রপ হলো মানে এর থেকে কিছু কমে গেল, সাবট্রাক্ট হবে। কার 20% না যে স্যালারিটা ছিল তারই 20%, এই অ্যামাউন্টটা ড্রপ হলো। ক্যালকুলেট করলে দাঁড়াবে 12 দুগুণে 24, 120 থেকে 24 বাদ দিলে ₹96। তাহলে তার বেতন শুরু হয়েছিল 100 টাকা দিয়ে, এই মাঝখানে দুটো ধাপে পরিবর্তন হওয়ার পর তার বেতনটা দাঁড়িয়েছে 96 টাকায়। তাহলে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি তার বেতন শেষমেশ কমেছে। তাহলে এই পার্সেন্টেজ রিডাকশন ইন স্যালারি আমরা এবার ক্যালকুলেট করব। তার বেতনের শতকরা পরিবর্তন কত হলো? পার্সেন্টেজ রিডাকশন ইন হার স্যালারি। তার বেতন শুরুতে কত ছিল? 100 টাকা, শেষমেশ গিয়ে দাঁড়ালো 96 টাকায়। তাহলে বেতনের পরিবর্তন কত হলো? 100 - 96। সো দ্য ফর্মুলা ইজ চেঞ্জ
ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু, শুরুতে কত ছিল বেতন 100 টাকা, মাল্টিপ্লাইড বাই 100%। দিস ইজ দ্য আনসার। শেষে গিয়ে তার বেতন 4% কমে গেল। সাম নাম্বার 18-এ বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, ইনক্রিজ করা হলো, এবং প্রস্থ 15% ডিক্রিজ করা হলো বা হ্রাস করা হলো। তাহলে তার ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হলো, বৃদ্ধি হলো না হ্রাস হলো, এবং সেটা শতকরা কত পরিবর্তন হলো। তাহলে প্রথমে এই যে রেক্ট্যাঙ্গেলের ছবিটা আমরা এঁকেছি, ধরে নিই সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল এক্স একক এবং প্রস্থ ছিল ওয়াই একক। তবে তার ক্ষেত্রফল কত ছিল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেডথ। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলের মান হবে এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই বর্গ একক। এরপর বলা হয়েছে যে দৈর্ঘ্যটা বৃদ্ধি করা হয়েছে, ইনক্রিজ করা হয়েছে বাই 15%, এবং ব্রেডথ হ্যাজ বিন রিডিউসড বাই 15%, প্রস্থ হ্রাস করা হলো 15%। তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য এবং পরিবর্তিত প্রস্থ, মানে নিউ যে লেন্থ এবং নিউ যে ব্রেডথ দাঁড়ালো, সেটা কত হবে? পরিবর্তিত দৈর্ঘ্য হবে আগে যা ছিল তার থেকে 15% বেড়েছে, মানে কিছুটা অ্যাড হবে। আগে ছিল এক্স, তাহলে এক্স এর 15% মিনস 15x বাই 100। সো দিস ইজ 115x বাই 100। পরিবর্তিত দৈর্ঘ্য বা নিউ লেন্থ 15% লেন্থ ইনক্রিজ করার পর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 115x বাই 100। একইভাবে আমরা পরিবর্তিত প্রস্থটাও ক্যালকুলেট করব। পরিবর্তিত প্রস্থ বা নিউ ব্রেডথ কি দাঁড়াচ্ছে? ব্রেডথ কিন্তু 15% ডিক্রিজ হয়েছে। তাহলে ব্রেডথ ছিল y, প্রস্থ ছিল y একক, ডিক্রিজ করেছে, কমেছে, তার মানে সাবট্রাক্ট করবো, কিছুটা কমিয়ে দেবো। কতটা? যা ছিল তার 15%। তাহলে ছিল y, y এর 15% মিনস 15y বাই 100। তাহলে পরিবর্তিত প্রস্থ কত হবে? 85y বাই 100। তাহলে ক্ষেত্রফলটা কি দাঁড়াচ্ছে? পরিবর্তিত ক্ষেত্রফলটা দাঁড়াবে পরিবর্তিত দৈর্ঘ্য এবং পরিবর্তিত যে প্রস্থ, সেই দৈর্ঘ্য প্রস্থের গুণফল অ্যাকর্ডিং টু ফর্মুলা। 115x বাই 100 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 85y বাই 100 এত বর্গ একক। এর ভ্যালুটা কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে? 391xy বাই 400 বর্গ একক। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল দাঁড়ালো এইটা। তাহলে ক্ষেত্রফল পরিবর্তন কতটা হলো? আগে ক্ষেত্রফল ছিল আমাদের কত? xy বর্গ একক ক্ষেত্রফল ছিল। এখন ক্ষেত্রফলটা দাঁড়িয়েছে 391xy বাই 400। এখন এইটা আগের থেকে কম হলো না বেশি হলো কি করে বুঝবো? এইখানে ভালো করে আমরা যদি দেখি যে xy ছিল আগে, এখন যে ভ্যালুটা হয়েছে সেই xy কে 391 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে এবং 400 দিয়ে ডিভাইড করা হয়েছে। অর্থাৎ xy কে যে নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে তার থেকে বড় নাম্বার দিয়ে ডিভাইড করা হয়েছে। অর্থাৎ xy এর থেকে এর মানটা আসলে কমে গেছে, অর্থাৎ ক্ষেত্রফলটা এখানে কমে গেছে, অর্থাৎ এটা কম, xy এর থেকে এটা কম। তাহলে আমরা লিখবো ক্ষেত্রফল হ্রাস পায়। আমরা বুঝলাম যে ক্ষেত্রফলটা কমে গেছে কারণ xy এর থেকে 391xy 400 এই বর্গ এককটা ছোট, এই ভ্যালুটা ছোট, অর্থাৎ আমরা বলতে পারি ক্ষেত্রফল এক্ষেত্রে কমে গেছে। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। কতটা হ্রাস পেয়েছে? আগের ভ্যালুটা বড় ছিল, এই ভ্যালুটা ছোট আছে, এই দুটোর ডিফারেন্স করলে কতটা হ্রাস পেয়েছে বা কতটা রিডিউস হয়েছে ক্ষেত্রফল সেটা আমরা জানতে পারবো। xy মাইনাস 391xy বাই 400 এত বর্গ একক। 400 এলসিএম হলে উপরে 400xy মাইনাস 391xy, অর্থাৎ এটা আসবে 9xy বাই 400 বর্গ একক। তো ক্ষেত্রফল হ্রাস পেয়েছে এত। এবার পার্সেন্টেজটা ক্যালকুলেট করে নিই। শতকরা ক্ষেত্রফল হ্রাস অর্থাৎ পার্সেন্টেজ রিডাকশন ইন দ্য এরিয়া। একই ফর্মুলা, যতটা চেঞ্জ হয়েছে, কতটা চেঞ্জ হয়েছে? 9xy বাই 400 ডিভাইডেড বাই প্রিভিয়াস ভ্যালু। প্রিভিয়াস ভ্যালু ক্ষেত্রফলের আগের ভ্যালু কত ছিল? xy মাল্টিপ্লাইড বাই 100%। 9xy 400 তলায় এলো xy ইন্টু 100%। xy ক্যান্সেল আউট হলো, তাহলে 9/4 মিনস 2 and 1/4%। শতকরা ক্ষেত্রফল হ্রাস পেল কত? 2.14%। সো দিস ইজ দ্য আনসার। সাম নাম্বার 19 অনেকটা একই রকম। বলা হচ্ছে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তার ভ্যালু দিয়েছে 15 মিটার, 10 মিটার, 5 মিটার। প্রত্যেকটিকে অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই যদি 10% করে ইনক্রিজ করা হয় তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এখানে নতুন যে কথাটা আমরা পেলাম সেটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে লিখতে পারি প্রাথমিক দৈর্ঘ্য 15 মিটার, প্রাথমিক প্রস্থ 10 মিটার, প্রাথমিক উচ্চতা 5 মিটার, ইনিশিয়াল লেন্থ, ইনিশিয়াল ব্রেডথ এন্ড ইনিশিয়াল হাইট অফ দ্য রুম। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, এরিয়া অফ 4 ওয়ালস, এর ফর্মুলা হচ্ছে পরিসীমা ইন্টু উচ্চতা, পেরিমিটার ইন্টু হাইট।
নাও পেরিমিটার ইজ 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেডথ। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ লেখা হলো পরিসীমার জায়গায়, তার কারণ পরিসীমার ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর উচ্চতা তার সাথে গুণ করা আছে। ভ্যালুগুলো বসানো যাক। ভ্যালুগুলো বসালে আমরা পাচ্ছি 2 ইন্টু 15 প্লাস 10 উইদিন ব্র্যাকেট ইন্টু 5। কেন? প্রত্যেকটা ভ্যালু যা দেওয়া আছে আমরা বসিয়ে দিয়েছি। ক্যালকুলেট করলে এটা আসবে 15,25 গুণে 50, 50 করে 250, 250 এত বর্গমিটার বা মিটার স্কয়ার হচ্ছে ঘরটার 4 দেওয়ালের ক্ষেত্রফল ছিল। এইবার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আমি 10% করে ইনক্রিজ করলে কি হবে দেখা যাবে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকটারই 10% বৃদ্ধি হলো। লেন্থ, ব্রেডথ and height all have been increased by 10%. So the new length, new breadth and new height, পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত প্রস্থ, পরিবর্তিত উচ্চতা কত হলো? পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে, আগে দৈর্ঘ্য ছিল 15 মিটার, 10% বেড়েছে, অ্যাড হলো 15 মিটারের 10%, মানে যা ছিল তার 10% বেড়েছে। এটার ভ্যালুটা ক্যালকুলেট করলে আসবে দিস ইজ 15 বাই 10, 1.5, সো দিস ইজ 16.5 মিটার। পরিবর্তিত প্রস্থ আগে কত ছিল? 10, 10% বেড়েছে, মানে আগের ভ্যালুটারই 10%, 10-এর 10%, এটা কেটে হলো 1, মানে 11 মিটার। নতুন প্রস্থ দাঁড়ালো 11 মিটার। নতুন হাইট হবে 10% বাড়লো কার? না আগে যা হাইট ছিল তার, তাহলে 5-এর 10%, 0.5, so this is 5.5 meter. So these are the values of new length, new breadth and new height. পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত প্রস্থ এবং পরিবর্তিত উচ্চতা। এখন 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হলো সেটা আমরা এই ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেট করব। একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। পরিসীমা ইন্টু উচ্চতা, পরিসীমার জায়গায় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, যা ফর্মুলা অ্যাপ্লাই করেছি সেম ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ পরিসীমা মাল্টিপ্লাইড বাই হাইট। ক্যালকুলেট করলে কি আসছে? 16 আর 11, 27, 27.5 ইন্টু 2 মানে হচ্ছে 55, সো দিস ইজ 55 ইন্টু 5.5। একে যদি আমরা মাল্টিপ্লাই করি 302.5 এত মিটার স্কোয়ার। এই হলো নতুন এরিয়ার ভ্যালু। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল বেড়েছে। কতটা বেড়েছে? এখনকার যে ক্ষেত্রফল আর আগেকার যে ক্ষেত্রফল, এই দুটোর ডিফারেন্স বার করলেই আমরা বুঝতে পারবো। 302.5 মাইনাস 250, আগের ক্ষেত্রফলে ভ্যালুটা সাবট্রাক্ট করলাম, তাহলে দাঁড়ালো 52.5 মিটার স্কোয়ার। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো? যতটুকু চেঞ্জ হলো, যতটুকু বাড়লো, দ্যাট ইজ 52.5 ডিভাইড বাই ইনিশিয়াল ভ্যালু প্রথমে কত ছিল? 250 ছিল, মাল্টিপ্লাইড বাই 100%। তাহলে এটা কাটাকাটি করলে দেখা যাক কি হয়। আমরা একটা শূন্য এখানে কেটে দিচ্ছি আর এই 10টাকে সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি, সো ইট বিকামস 525 বাই 25 এত পার্সেন্ট। 25 দুগুণে কাটলে 25 দুগুণে 50, 25, 25, 21%। ঘরটি 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেল। পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ 4 walls ইজ 21%. দিস ইজ দ্য আনসার। সাম নাম্বার 20 টেক্সট বইয়ের শেষ অঙ্ক এবং আজকের ভিডিওর লাস্ট সাম। এখানে ডেটাগুলো আমি আগে লিখে নিয়েছি। কি বলা হচ্ছে? একটা স্পোর্টস হচ্ছে, স্কুলে যেমন স্পোর্টস হয় সেখানে স্টুডেন্টরা কেউ কেউ কোনো ইভেন্টে পার্টিসিপেট করে, কেউ কেউ করে না, কেউ কেউ একাধিক ইভেন্টে পার্টিসিপেট করে। তো এখানে যে ডেটাগুলো দেওয়া হয়েছে, টোটাল স্টুডেন্ট আছে 780, 780। তার মধ্যে 100 মিটার রেসে পার্টিসিপেট করেছে 20%, 200 মিটার দৌড়ে পার্টিসিপেট করেছে 15%, লং জাম্পে পার্টিসিপেট করেছে 10%, আর এই তিনটে ইভেন্টেই নাম দিয়েছে 5%. Candidates participated in 100 meter race 20%, candidates participated in 200 meter race 15%, candidates participated in long jump 10%, and candidates participated in all the 3 events is 5%. দুটো ইভেন্টে নাম দিয়েছে, এমন কেউ পার্টিসিপেন্ট নেই, মানে কোনো এমন পার্টিসিপেন্ট নেই যে দেখা গেল যে 100 আর 200 মিটারে নাম দিয়েছে অথচ লং জাম্পে নাম দেয়নি, বা লং জাম্প আর 100 মিটারে নাম দিয়েছে 200 এর নাম দেয়নি। মানে তিনটের মধ্যে দুটোতে পার্টিসিপেট করেছে, একটাই করেনি, এরকম নেই। হয় কোনো একটা সিঙ্গেল ইভেন্টে পার্টিসিপেট করেছে অথবা তিনটেতেই পার্টিসিপেট করেছে, এরকম ক্যান্ডিডেট আছে। সো দিস আর দ্য ডেটা। এবার প্রশ্নটা কি বলেছে? কতজন কোনো ইভেন্টেই নাম দেয়নি। তাহলে আমাকে প্রথমে বার করতে হবে যে কতজন কোনো না কোনো ভাবে, হয় কোনো সিঙ্গেল ইভেন্টে অথবা
এই তিনটে ইভেন্টের প্রত্যেকটাতেই নাম দিয়েছে, মানে কারা কোনো না কোনো ভাবে প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে, এই পার্সেন্টেজটা আমি প্রথমে বার করে নিই। তারপর টোটাল পার্সেন্টেজের রেসপেক্টে টোটালটা হচ্ছে 100 থেকে সেটা সাবট্রাক্ট করলে আমরা পেয়ে যাব কতজন পার্টিসিপেন্ট, কত পার্সেন্ট পার্টিসিপেন্ট কোনো ইভেন্টেই নাম দেয়নি, এবং সেই পার্সেন্টেজ অফ দিস 780 স্টুডেন্টস উইল বি আওয়ার আনসার। এক্ষেত্রে আমাকে এই ডেটাটা বলে দিচ্ছে 5% ক্যান্ডিডেট সমস্ত ইভেন্টে পার্টিসিপেট করেছে, অর্থাৎ 100 মিটার রেসে যারা পার্টিসিপেট করেছে এই 20%-এর মধ্যেও এরা আছে, 200 মিটার রেসে যারা পার্টিসিপেট করেছে সেই 15% ক্যান্ডিডেটদের মধ্যেও এরা আছে, এবং লং জাম্পে যারা পার্টিসিপেট করেছে সেই 10% ক্যান্ডিডেট মধ্যেও সেটা তারা আছে। তাহলে আমরা প্রথমে বার করে নিই যে শুধু পার্টিসিপেট করেছে 100 মিটারে বা শুধু 200 মিটারে বা শুধু লং জাম্পে কতজন পার্টিসিপেট করেছে, কিছু না, এই পার্সেন্টেজগুলো থেকে তিনটে ইভেন্টেই পার্টিসিপেট করেছে এমন স্টুডেন্টদের পার্সেন্টেজটা মাইনাস করলেই আমরা জানতে পারবো যে সিঙ্গেল ইভেন্টে কত পার্সেন্ট করে স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। তাহলে পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড ইন 100 মিটার রেস অনলি, 200 মিটার রেস অনলি, আর লং জাম্প অনলি, কি করে আমরা ক্যালকুলেট করছি? 100 মিটারে যারা পার্টিসিপেট করেছে তার থেকে সবকটা ইভেন্টে পার্টিসিপেট করেছে সেই পার্সেন্টেজটা যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে আমরা পেয়ে যাব কতজন শুধু 100 মিটারে পার্টিসিপেট করেছে, দ্যাট ইজ 15%। সিমিলারলি 200 মিটারে যতজন পার্টিসিপেন্ট আছে পার্সেন্টেজ অফ পার্টিসিপেন্ট তার থেকে সবকটা ইভেন্টের পার্টিসিপেন্টের পার্সেন্টেজটা যদি আমি বাদ দিই তাহলে পেয়ে যাব কারা শুধুমাত্র 200-এ পার্টিসিপেট করেছে আর অন্য কোনো ইভেন্টে নাম দেয়নি। একইভাবে লং জাম্পের ডেটা থেকেও আমরা সবকটা ইভেন্টের পার্টিসিপেন্টের পার্সেন্টেজ সাবট্রাক্ট করলে পেয়ে যাব শুধু লং জাম্পে কারা পার্টিসিপেট করেছে। তাহলে আমরা দেখলাম 100 মিটার রেসে পার্টিসিপেট করেছে 15%, মানে এরা শুধু 100 মিটারে পার্টিসিপেট করেছে আর বাকি কোনো ইভেন্টে পার্টিসিপেট করেনি। এই 10% শুধু 200 মিটার রেসে পার্টিসিপেট করেছে আর কোনো ইভেন্টে পার্টিসিপেট করেনি। এই 5% শুধু লং জাম্পে পার্টিসিপেট করেছে আর কোনো ইভেন্টে করেনি। আর আগেই বলা আছে 5% স্টুডেন্ট এমন আছে যারা এই তিনটে ইভেন্টে পার্টিসিপেট করেছে। তাহলে কোনো না কোনো ভাবে স্পোর্টসে পার্টিসিপেট করেছে এমন স্টুডেন্টের সংখ্যা কত? পার্টিসিপেটেড ইন স্পোর্টস ইভেন্টস, দেয়ারফোর স্পোর্টসের ইভেন্টগুলোতে পার্টিসিপেট করেছে এমন স্টুডেন্টের সংখ্যা কত? এই সব কটার যোগফল 35%। সো 35% স্টুডেন্ট কোনো না কোনো ভাবে কোনো না কোনো ইভেন্টে পার্টিসিপেট করেছে। তার মানে পার্টিসিপেট করেনি এমন স্টুডেন্ট হচ্ছে 100 minus 35%। স্টুডেন্টস হু ডিড নট পার্টিসিপেট ইন এনি ইভেন্ট, যারা কোনো ইভেন্টেই পার্টিসিপেট করেনি, সেটা হচ্ছে 100 minus 35। কেন? 35% স্টুডেন্ট কোনো না কোনো ইভেন্টে পার্টিসিপেট করেছে, তো পার্সেন্টেজের রেসপেক্টে 100 হচ্ছে টোটাল, তার মানে 100-এর মধ্যে 35 জন কোনো না কোনোভাবে পার্টিসিপেট করেছে। তাহলে বাকি যারা পড়ে রইলো দ্যাট পার্সেন্টেজ, দ্যাট মিনস 65% স্টুডেন্ট কোনো না কোনো ইভেন্টেই পার্টিসিপেট করেনি, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু কতজন ইন টার্মস অফ নাম্বার, এটা হচ্ছে পার্সেন্টেজ। সো ইন টার্মস অফ নাম্বার 65% অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, দ্যাট মিনস 780, অর্থাৎ 65% অফ 780 এত স্টুডেন্টস। ক্যালকুলেট করলে 507 জন স্টুডেন্ট এমন আছে যারা কোনো ইভেন্টেই পার্টিসিপেট করেনি। সো দিস ইজ দ্য অ্যান্সার। ভিডিওটি থার্ড পার্ট এবং পার্সেন্টেজ চ্যাপ্টার এই অঙ্কটার সাথে শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করে জানিও আর কোন বিষয়ের উপর ভিডিও তোমরা দেখতে চাইছো।